এখন যে ঘটনাটি আমি শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি উনি ওনার খুবই কাছের এক রিলেটিভ আন্টির কাছ থেকে সংগ্রহ করেছেন। ওনার আন্টির নিজের সাথেই ঘটে যাওয়া ঘটনা। সঙ্গত কারণে আন্টির নামটা বলা যাবে না, শুধু এতটুকু বলবো এটা সিলেটের গোলাপগঞ্জে ঘটেছিল। ওই আন্টির শ্বশুরবাড়ি সিলেটের গোলাপগঞ্জে। তো ওনার শ্বশুরবাড়ি 2 তলা একটা বিল্ডিংটা একদম নতুনও না আবার পুরাতনও না, মানে এরকম বয়স আর কি। তো দোতলাতে একটা রুম, ওই রুমে উনি থাকতেন। ওনার হাজব্যান্ড বিদেশে থাকেন আর ওনার ছেলে মাদ্রাসায় লেখাপড়া করে। যেহেতু মাদ্রাসায় লেখাপড়া করে মাদ্রাসাতেই রাত্রে থাকেন। নিচতলায় ওনার শ্বশুর শাশুড়ি থাকেন, একই রুমে শ্বশুর শাশুড়ি ঘুমান। আরো কিছু রুম রয়েছে, তবে উনি দোতলাতে ঘুমান। উনি খুবই একজন ধার্মিক, পরহেজগার এবং পর্দানসীন মহিলা। খুব প্রয়োজন ছাড়া কারোর সামনে উনি যান না, খুব প্রয়োজন ছাড়া বাহিরের লোকদের সাথে উনি কথাও বলেন না। তো উনি তাহাজ্জুদের সালাত আদায় করতেন। ওনার হাজবেন্ড যেহেতু বিদেশে ছিলেন, ওনার হাজবেন্ড কাজ থেকে ফিরে আসার পর ওনাকে ফোন করতেন। আর ফোন করার পর যেহেতু বিদেশে থাকার কারণে সেই সমস্ত দেশের টাইমের তো পার্থক্য রয়েছে, মানে বাংলাদেশের সময়ের সাথে তার মেলে না। তো উনি যখন কাজ থেকে ফিরতেন, ফেরার পর খাওয়া দাওয়া করে ওনাকে ফোন দিতেন, মানে ওনার ওয়াইফকে ফোন দিতেন। তো কথাবার্তা বলার পরে ওনার হাজবেন্ডও ঘুমাতে যেতেন, তখন উনিও তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ পর্যন্ত দোয়া দুরুদ পড়ে ফজরের নামাজ পড়ে ঘুমাতেন। এটা ওনার মানে প্রতিদিনের রুটিন ছিল। তো এভাবেই চলছিল। ওনার রুমের একটি জানালা আছে, ওই জানালাটা একটা থাই গ্লাস। ওই থাই গ্লাসের ছবিটাও শিব্বির আহমেদ আমাকে পাঠিয়েছে, এটা আমরা দিয়ে দিব ছবিটা একটা পোস্টের মাধ্যমে ইনশাল্লাহ। তো ওই থাই গ্লাসটা লক করা থাকতো, সব সময় লক করা থাকতো, ওই গ্লাসটা কখনো খোলা হতো না। তো ওইটা তালাবদ্ধ করে রাখা ছিল, চাবিটাও যে কোথায় এটাও আসলে উনি ওইভাবে খোঁজখবর নিতেন না। ওটা লক করা, কেন যে ওনার শ্বশুর ওটা লক করা মানে রেখেছিলেন বা ইচ্ছা করে লক করা বা কোনো একটা কারণে লক করা, এটা উনি জানেন না। আর ওটা খোলার প্রয়োজনও পড়তো না কখনো, এই জন্যই ওটা লক করে রাখা ছিল। তো আসলে মানুষের জীবন সব সময় যে একই তালে চলবে বিষয়টা এরকম নয়। অনেক সময় ছন্দপতন হয় জীবনে চলার পথে। হঠাৎ করে শুরু হয়ে গেল এক ভয়ানক সমস্যা। এক রাতে তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য উনি উঠেছেন, নামাজ পড়বেন, মানে দাঁড়াবেন জায়নামাজে। এমন সময় ওই যে জানালায় ঠক 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 এরকম আওয়াজ শোনা যায়। শুরুতে মনে করেছিলেন হয়তোবা বাতাসের কোনো শব্দ হচ্ছে কিনা, কিন্তু না, কোনো মানুষ আঙ্গুল দিয়ে জোরে করে যদি ঠোকা দেয় যেরকম ঠক 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 শব্দ হয়, ওরকম ঠক ঠক শব্দ হচ্ছে। উনি প্রথম দিন বিষয়টাকে পাত্তা দেননি, নামাজে দাঁড়ান, যথারীতি নামাজ শেষ করেন। শেষ করার পর উনি দোয়া দুরুদ পড়তে থাকেন এবং ফজরের আজান দিলে নামাজ পড়ে উনি ঘুমিয়ে যান। ওই প্রথমে অল্প কিছু সময় ঠক ঠক হয়েছে, তো পরে থেমে গেছে, উনি এই বিষয়টা মাথায় রাখেন নাই। পরের দিন রাতের বেলা ওনার হাজবেন্ডের সাথে কথা বলার পরে, ওনার হাজবেন্ডও শুয়ে পড়েছে ওই দেশে, উনিও তাহাজ্জুদের নামাজে দাঁড়াবেন। এমন সময় আবার ঠক 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 শব্দ, এবার গত দিনের থেকে একটু জোরে। তো উনি চিন্তা করছেন কি ব্যাপার, গতকালকেও শব্দ হলো, আজকেও ঠিক একই সময়ে, মানে টাইম মেনটেন করে এই শব্দটা হচ্ছে, ঘটনাটা কি? এখন ঘটনাটা কি এটা দেখার জন্য উনি ওই জানালার কাছে যাওয়ার সাহস পাচ্ছেন না। উনি দোয়া দুরুদ পড়ে শরীরে ফু দিচ্ছেন, আর বিষয়টা উনি মাঝারি আকারের একটা ভয় পেয়েছেন আর কি, মানে একটু কিছুটা ভীত হয়েছেন আর কি। তা আবার উনি নামাজে দাঁড়িয়ে যান, এরপরে ঠকঠক শব্দ বন্ধ হয়ে যায়। পরের দিন একই রকম ভাবে আবার সেই ঠক 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 শব্দ, এবার মনে হচ্ছে জানালা ভেঙে ফেলবে এমন একটা অবস্থা। তো উনি চিৎকার চেঁচামেচি শুরু করেন। এই তাহাজ্জুদের ওয়াক্তে, মানে এত গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে আছে, ওনার চিৎকার চেঁচামেচিতে মানে এতটা ভয় পেয়েছেন উনি, নিচ থেকে ওনার শ্বশুর শাশুড়ি বের হয়ে আসে, উপরে বসে বলে কি হয়েছে, তো বলে যে এই ব্যাপার, এখানে এরকম ঠক ঠক শব্দ হচ্ছে। তখন বলে যে আমরা তো নিচ থেকে এরকম কোনো ঠক ঠক শব্দ পাইনি, তুমি চিৎকার করছিলে এই শব্দই তো পাইলাম, মনে হয় তোমার কোনো মনের ভুল।
এটা বলছেন ওনার শ্বশুর। তো যাই হোক, এই সমস্যার সমাধান কিভাবে করা যায় তো এই চিন্তা করছিলেন উনি। এমন অবস্থায় ওনার শ্বশুর বলে, আচ্ছা ঠিক আছে মা, তুমি এক কাজ করো, তুমি যেহেতু বলতেছো কয়েকদিন ধরে এরকম শব্দ হচ্ছে, তুমি নিচতলাতে থাকো কয়েকদিন, তোমার শাশুড়ির সাথে থাকো, আমি অন্য রুমে ঘুমাবো না, তো থাকো, তুমি এভাবে থাকো। তো উনি বলে আচ্ছা ঠিক আছে। তো তারপরে 3 থেকে 4 দিন ওনার শাশুড়ির সাথে উনি ঘুমিয়েছিলেন, একদম স্বাভাবিক। তো উনি চিন্তা করেছেন যে আর তো কোনো সমস্যা নাই, মনে হয় আর কোনো প্রবলেমেরও কিছু নাই। উনি তারপরের দিন আবার ওনার নিজের রুমে ঘুমান। প্রথম রাত্রে যেদিন ঘুমিয়েছেন সেদিন কোনো সমস্যা হয়নি, তারপরের রাত্রে আবার একই সমস্যা, ওই নির্দিষ্ট সময় ঠক 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 শব্দ। তো উনি এবার সাহস করে বলেন যে ওখানে কে কে শব্দ করছে, কে তুমি? কিন্তু ওই পাশ থেকে কোনো সাউন্ড আসে না, কোনো সাউন্ড আসে না, খালি ঠক ঠক শব্দ আসে। ওই রাত্রের মতো উনি পার করে দেন, আর কাউকে ডাকেন না। পরের রাত্রে আবারও একই সমস্যা। এবার উনি বলছেন যে তুমি কে? তখন গম্ভীর একটা আওয়াজ আসে ওই পাশ থেকে, বলে যে আমি আসিয়া, জানালাটা খোলো আর তোমার রুমের লাইটটা বন্ধ করে দাও, আমি তোমার রুমের ভিতরে আসব, তোমার সাথে কথা বলবো। তুমি তো খুব পরহেজগার মহিলা, তোমাকে আমার ভালো লেগেছে, আমি তোমার কাছ থেকে ধর্মকর্ম শিখব। তো আমিও যেহেতু নারী জিন, আমি সকলের সামনে যাই না, তুমি সকলের সামনে যাও না, তোমার সাথে আমার মিলবে ভালো, তোমার কাছ থেকে আমি ধর্মকর্ম শিখব। এই কথা বলতেছে। এই কথা বলার পর উনি ওই গম্ভীর শব্দ শোনার পরে আসলে উনি সেন্সলেস হয়ে পড়ে যান। বাড়ির লোকজন কিন্তু জানে না যে এই ঘটনা ঘটেছে। সকাল 7টা সাড়ে 7টার দিকে ওনার জ্ঞান ফেরে। তখন নিচে গিয়ে সব কথা খুলে বলেন ওনার শ্বশুর শাশুড়ির কাছে। তখন ওনার শ্বশুর একজন হুজুরকে ডেকে আনেন। ডেকে আনার পর ওই হুজুর যখন রুমে আসছে, রুমে আসার পরে বলে যে না, তো এই রুমে তো কোনো সমস্যা নাই, আশেপাশে তো কোনো সমস্যা আমি বুঝতে পারছি না, দেখতেও পাচ্ছি না, এটা একদম ঠিক আছে, কোনো সমস্যা নাই। তারপরও যেহেতু বলছেন এটা মনের ভুল হইতে পারে, আপনি অবচেতন মনে দেখছেন, যেহেতু আপনি রাত জাগেন, হাজবেন্ডের সাথে রাত জেগে কথা বলেন, এটা আপনার মনের ভুল হইতে পারে, কারণ আমি কোনো সমস্যা দেখছি না। তারপরও যেহেতু বলছেন আমি পানি পড়া দিয়ে যাচ্ছি, আপনি পানিটা ছিটিয়ে দিলেন চারদিকে, আর একটা তাবিজ দিলেন। কিন্তু তাবিজ উনি সরাসরি বলে দেন তাবিজ ঝোলানো শিরক, আমি তাবিজ ঝোলাবো না। তাবিজটা উনি রিফিউজ করেন, উনি মানে নিতে আর কি। উনি বলেন আমি এমনি দোয়া দুরুদ পরে শরীরে ফু দিয়ে রাখবো, আপনি যেহেতু পানি পড়া দিয়েছেন এটাই ঠিক আছে। তো পানি পড়াটা দেওয়ার পরে 3-4 দিন কোনো সমস্যা হয় না। এরপরে আবার সেম সমস্যা শুরু হয় রাতের বেলা, ঠক 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 শব্দ। তো উনি বলেন যে আপনি কে? আপনি এভাবে আমাকে ভয় দেখায়েন না, আমি ভয় পাচ্ছি, আমার কাছে আপনার ধর্মকর্ম শিখতে হবে না, আপনি আমার কাছে কি শিখবেন? আমি ভিন্ন জাতি, আপনি আপনার জাতির যারা ধার্মিক আছে তার কাছ থেকে গিয়ে শেখেন, আমি তো ভয় পাচ্ছি, এভাবে মানুষকে ভয় দেখানো ঠিক না, আপনি যদি ভালো জিন হয়ে থাকেন তাহলে কেন আমাকে এভাবে ভয় দেখাচ্ছেন? এভাবে বলে, কিন্তু ওই পাশ থেকে এইটার আর কোনো সাউন্ড আসে না। এরপরে আর একদিন, সেই দিন আবার যখন ঠকঠক শুরু হয়েছে তখন বলে যে আপনি চলে যান, আমাকে ভয় দেখান না। তখন ওই পাশ থেকে আবার একটা সাউন্ড ভেসে আসে যে আমি আসিয়া, তুমি জানালাটা খোলো, আমার সাথে কথা বলো, আমি তো তোমাকে ভয় দেখাবো না, কোনো ভয় নেই, তুমি জানালা খোলো, আমি তোমার সাথে দেখা করব। তো ওই দিন উনি আবারও সেন্সলেস হয়ে যান। বাড়ির লোকজন কিন্তু টের পায়নি, কারণ হলো যে উপরতলায় তো উনি চিৎকারও দেননি, উনি ভয় সেন্সলেস হয়ে গিয়েছিলেন। পরের দিন উনি ওনার শ্বশুর শাশুড়িকে এই বিষয়টা আবারও বলেন যে সমস্যাটা আবার শুরু হয়েছে। তখন ওনার শ্বশুর শাশুড়ির কাছ থেকে অনুমতি নিয়ে এই আন্টি উনি ওনার বাপের বাড়িতে যান। বাপের বাড়ি খুব বেশি দূরে ছিল না। তো ওখানে যাওয়ার পর
যখন নিজের বাড়িতে গিয়ে এই সমস্যার কথা বলেন, তারাও খুঁজতে থাকেন যে কাকে দিয়ে এই সমস্যার সমাধান করা যায়। এর মধ্যে উনি আবার স্বপ্নে দেখতে থাকেন ওই মহিলাটিকে। দেখেন সাদা কাপড় পরা, মুখ ঘোমটা দিয়ে ঢাকা, চেহারাটা বোঝা যাচ্ছে না। এসে খুব সুন্দর করে আন্টিকে সালাম দেয়, বলে আমি আসিয়া, আমি তোমার সাথে দেখা করতে চাই, কথা বলতে চাই। তখন ওই আন্টি আবার তাকে বুঝান যে না, আপনি আমার সাথে দেখা করেন না, আমি ভয় পাই, আমি এগুলোতে খুব ভয় পাই, তো এভাবে মানুষকে ভয় দেখানো ঠিক না। এইভাবে কথোপকথন হয় এবং ওই অবয়বটিও বারবার তার সাথে দেখা করতে চায়। এদিকে ওই আন্টির পরিবারের সদস্যরা একজন সিলেট অঞ্চলের বেশ নামকরা একজন ব্যক্তি, সিলেটে ফুলতুলি পীর সাহেব হুজুরের কথা অনেকেই শুনে থাকবেন, সারা বাংলাদেশে উনি খুবই একজন রিনাউন্ড পারসন ছিলেন। তো ওনার ছেলে এমাদউদ্দিন, তিনি এখনো আছেন হয়তোবা, তো আমাকে বলেছে যে এমাদউদ্দিন সাহেবের কাছে তাকে নিয়ে যাওয়া হয়। উনি মহিলা রোগী খুব একটা দেখেন না, পর্দার সাথে তিনি মহিলা রোগীদের সাথে কথা বলেন। তখন ওই হুজুরের কাছে গিয়ে যখন এই সমস্যার কথা বলেন, তখন হুজুর কিছুক্ষণ চুপ করে থাকেন এবং উনি ওনার যে মুরিদ কিছু জিনদেরকে বলেন এই বিষয়ে তথ্য জেনে তাকে জানাতে। অল্প কিছু সময়ের মধ্যেই সেই জিনেরা কিছু তথ্য জানায়। জানার পরে যেটা শোনা যায়, এটা আসলে রীতিমতো একটা শকিং ইনফরমেশন। কারণ ঘটনা এখন পর্যন্ত যতটুকু ঘটেছে তাতে কিন্তু ওই জিনটাকে মনে হচ্ছে ভালো, ওই মহিলা জিনটাকে মনে হচ্ছে খুবই ভালো, সে আসলে ভালো চাচ্ছে, আসতে চাচ্ছে, ধর্মকর্ম শিখতে চাচ্ছে। কিন্তু ওই হুজুর যেটা বলেন তা শুনে সকলে আতঙ্কিত হন। হুজুর বলেন যে আমার অনুগত জিনেরা তথ্য নিয়ে এসেছে, ওই যেই জিনটা আসে ওখানে, ওইটা মোটেও কোনো ভালো জিন নয়, ওটা খুবই বিভৎস চেহারার ভয়ানক এক পিশাচিনী। ওই পিশাচিনীটা ওই আশেপাশেই থাকে। তো তুমি যেহেতু পরহেজগার মহিলা, নামাজ কালাম পড়ো, ও তোমার নামাজ কালামে ডিস্টার্ব করার জন্য সে এই ধরনের কার্যকলাপে আশ্রয় নিয়েছে। ও খুবই ধুরন্ধর একটা পিশাচিনী জিন। তুমি যদি শুধু একবার জানালা খুলতে, তাহলে কিন্তু এমন সমস্যার সৃষ্টি হতো যে এইটা সলভ করাটা অনেক কঠিন হয়ে যেত। ও তোমার উপর জেকে বসতো। আর ও যদি খুব ভালো জিন হতো, ও তোমার রুমের ভিতরে ঢুকতে কোনো বাধা পেত না, কারণ তোমার রুম পবিত্র, ও অনায়াসে সেখানে আসতে পারতো। কিন্তু তোমার রুম পবিত্র হওয়ার কারণেই ও এখানে ঢুকতে পারছিল না। কিন্তু তুমি যদি জানালা খুলে দিতে, ও ঢোকার পথ পেয়ে যেত, তখন ওকে আটকানোটা অনেক কঠিন হয়ে যেত। যাই হোক, তোমার ভয়ের কোনো কারণ নাই। আমি পানি পড়া দিচ্ছি, তুমি এই পানি পড়াটাও তোমার রুমের চারদিকে ছিটিয়ে দেবে। আর ওই জানালাটা খুলবা না, জানালাটা খুলবা না, বিশেষ করে সন্ধ্যার পরে কখনোই খুলবা না। দিনের বেলা খুলতে পারো, মাগরিবের আগে জানালাটা বন্ধ করে দেবে। এইটা ওই হুজুর পরামর্শ দেন। এবং পরবর্তীতে শোনা যায় ওই হুজুর তার অনুগত জিনদেরকে দিয়ে ওই পিছিনি জিনকে ধরে নিয়ে এসেছিলেন। ধরে নিয়ে আসার পরে খুব করে শাসিয়ে দিয়েছিলেন যে এরপর তোর নামে যদি কোনো কমপ্লেইন পাই, তাহলে তুই কিন্তু আর বেঁচে থাকতে পারবি না। তো এরপরে ওই বাড়িতে উনি আর আসলে ভাবে থাকেন নাই। ওই বাড়িটা এখনো ওরকম আছে, দোতলাতে দিনের বেলা লোকজন ওই দোতলার ওই রুমে খুব একটা বেশি যায় না, ছাদের বেলাও সন্ধ্যার পরে আসলে লোকজন খুব একটা বেশি যায় না। তো এভাবেই এখনো রয়ে গেছে। তো এরপরে ওই বাড়িতে কোনো ঘটনা ঘটেছে কিনা এটিও শিবির আহমেদ ভাই আমাদেরকে জানাতে পারেনি। তবে এতটুকু বলেছে যে এনার পরে ওই আন্টির সাথে ওই স্বপ্নে দেখা দেয়া বা পরবর্তীতে কোনো সমস্যা আর হয়নি, যেহেতু ওই জিনটাকে হুজুর শাসিয়ে দিয়েছিলেন যে না ডিস্টার্ব না করে। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই যে ঘটনাটি আপনারা শুনলেন, নিশ্চয়ই অনুধাবন করতে পেরেছেন যে জিনদের ছলনা কতটা মারাত্মক হয়। নিশ্চয়ই আপনি আমি হলে কি করতাম? আমরা চিন্তা করতাম, বাহ, খুব পরহেজগার একটা জিন আমরা পেয়েছি। তখন আমরা কি করতাম? ও ছলনায় পড়ে জানালা খুলে দিতাম বা তাকে আসার সুযোগ করে দিতাম। আর তখনই ভয়ানক এক বিপদকে আমরা ডেকে নিয়ে আসতাম। আর ওই বিপদ যদি একবার হতো, এটা সলিউশন করাটাও অনেক টাফ হয়ে যেত। যেহেতু উনি একজন পরহেজগার মহিলা ছিলেন, আল্লাহ ওনাকে হেফাজত করেছেন যেভাবেই হোক। তারপর
হুজুরের পরামর্শ অনুযায়ী উনি চলেছিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে এই সমস্যা থেকে নিষ্কৃতি দিয়েছিলেন। এই জন্য আমরা সবসময় শুনি এবং আমাদের কোরআন সুন্নাহ মোতাবেক এটাও বলা আছে যে জিনেরা কিন্তু অধিকাংশ সময় ছলনার আশ্রয় নেয়, মিথ্যা কথা বলে। এই কারণে এই বিষয়গুলোতে খুব সতর্ক থাকা জরুরি। আর সে যদি ভালো জিনি হতো তাহলে তো অনায়াসে আসতে পারতো এখানে, কিন্তু কেন আসলো না? নিশ্চয়ই আসতে পারছিলেন না, যার কারণে এই সমস্যা সে তৈরি করছিল। আর ওই আন্টি যদি শুধু একবার ভুল করে এই সুযোগটা দিয়ে ফেলতেন তাকে, তাহলে বিশাল এক বিপদের মধ্যে তিনি পড়ে যেতেন। যাক, আল্লাহ তাকে হেফাজত করেছেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে আমাদেরও কিন্তু শিক্ষণীয় ব্যাপার রয়েছে, আমাদের জন্য মেসেজ রয়েছে। যে এই ধরনের ঘটনা যদি আমরা কখনো আমাদের সাথে ঘটে বা আমাদের পরিচিত কারোদের সাথে ঘটে, তাহলে জানাতে হবে যে এগুলো কিন্তু বিশাল এক ধরনের ছলনা হতে পারে। কারণ ভালো জিন অনায়াসে চলে আসতে পারে তার কাছে, কিন্তু খারাপ জিন অনায়াসে চলে আসতে পারে না যদি না সে পথ না করে দেয়। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ শিব্বির আহমেদ ভাইকে। তিনি এর আগেও চমৎকার চমৎকার ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন, এবারও চমৎকার একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। এই কাহিনীটি আমার সাথে শেয়ার করেছেন মোহাম্মদ জিয়াউল হক। উনি আসলে অনেকগুলো কাহিনী পাঠিয়েছেন, কয়েকটা কাহিনী ক্রমান্বয়ে লিখেছেন। তার মধ্যে একটি আমি এখন আপনাদের সামনে শেয়ার করছি। সেটা হচ্ছে তার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, এবং তিনি তখন এসএসসি পরীক্ষার্থী ছিলেন এবং তিনি খুব কনসার্ন ছিলেন যে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে, ভালো কলেজে ভর্তি হতে হবে, না হলে ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যাবে না। তো খুব ব্যস্ত সময় কাটছিল তার সেই সময়, এবং তিনি পড়াশোনা করতেন রাত জেগে, বেশ খুব 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 এফোর্ট দিতেন পড়াশোনায়। তো এরকমই একটা রাতের ঘটনা, তখন শীতকাল, জানুয়ারি মাস, এবং তিনি পড়াশোনা করছেন রাতের বেলা। তো এর মধ্যে তাদের বাসার একটা বর্ণনা দেওয়া প্রয়োজন। বাসাটা হচ্ছে, তাদের বাসায় 5টা রুম ছিল, এবং রুমটা ছিল একটার পর একটা পাশাপাশি রুম ছিল প্রত্যেকটা, এবং প্রত্যেকটা রুমের যদিও পাশাপাশি ছিল কিন্তু কোনোটার সাথে কোনোটা ভেতর থেকে কানেক্টেড ছিল না। রুমগুলোতে যেতে হতো সামনের যে বাসার সামনে দরজা দিয়ে বের হলে যে একটা ছোট করিডোরের মতো, সেটা দিয়ে যেতে হতো। আর তার সামনেই ছিল একটা উঠান, আর সেই উঠোনের মধ্যে ছিল বড় একটা কাজি পেয়ারা গাছ, আর তার কর্নারে তাদের ছিল তাদের বাথরুম, রেস্টরুম আর কি, যেটা সেখানে যেতে হতো। তো যাই হোক, তো জানুয়ারি মাসে শীতকালের রাত, এবং সবাই খাওয়া দাওয়া করলো। 10:30টার দিকে খাওয়া দাওয়া শেষ, এবং খাওয়ার পরে যে যার যার রুমে চলে গেল। তো জিয়াউলের যে রুমটা ছিল, জিয়াউলের রুমটা ছিল হচ্ছে দ্বিতীয় রুম, ডান দিক থেকে দ্বিতীয় রুম, বারান্দার দিক থেকেই সেকেন্ড রুমটা পড়ে, সেটা ছিল জিয়াউলের রুম, এবং তারপরে তার ফ্যামিলির অন্যদের রুম আর কি। তো যাই হোক, জিয়াউল তার রুমে চলে যায়, এবং রাতের বেলা সে স্টাডি করতে থাকে, পড়তে পড়তে একটা সময় তার চোখে ঘুম লেগে আসে, এবং সে চোখ জড়িয়ে যাচ্ছে, তার বেশ ঘুম লাগছে আর কি, মনে হচ্ছে যে আর পড়তে পারবে না। তখন ঠিক 12:30 1টা বাজে রাত। আর এই সময়টায় সে হঠাৎ শুনতে পায় যে তার রুমের যে জানালা, সেখানে কেউ খটখট করে 2টো নক করলো, এবং নকটা হলো একটু ডিফারেন্টভাবে। কারণ এই টোনে সাধারণত বা এইভাবে, এই প্যাটার্নে তার পরিবারের কেউ সাধারণত নক করে না। তার উপর আরেকটা ব্যাপার আছে যে জানালার বাইরে কিন্তু নেট লাগানো, জিয়াউলদের যে জানালাগুলো ছিল প্রত্যেকটার বাইরে নেট লাগানো ছিল। তো নকটার সাথে সে ইউজ টু না, এরকম প্যাটার্নে কেউ নক করে না অতীতে। তো তারপরে সে ভাবলো হয়তো এমন হতে পারে বাবা মা খোঁজ নিচ্ছে যে সে পড়াশোনা করছে কিনা। তো এই চিন্তায় জিয়াউল একবার ভাবলো যে সে দেখবে সেটা কে। তো সে একবার বলল কে, কিন্তু কোনো উত্তর নাই, কেউ উত্তর দিল না। তো যাই হোক, কিছুক্ষণ পরে জিয়াউল ভাবলো যে হয়তো নক করে চলে গেছে যে নক করেছিল। তো কিন্তু সে কিন্তু কোনো যাওয়ার শব্দ পায়নি, করিডোর দিয়ে যে হেঁটে যাবে এরকম কোনো সাউন্ড সে পায়নি। তো সে বসে আছে, এই নকে কিন্তু তার ঘুমটা কিছুটা কেটে গেছে, এবং তার কিছুক্ষণ পর সে যখন আবার বইয়ের দিকে তাকালো, আবার সে 2টো নক শুনলো। এবার দরজায় টকটক করে 2টো নক হলো। তো এবার দরজায় যখন নক হয়েছে, তো জিয়াউল ভাবলো যে কেউ এসছে দেখতে, হয়তো তার বাবা মা কেউ তাকে দেখতে এসছে যে সে কী করছে, পড়াশোনা ঠিক মতো হচ্ছে কি না। যাই হোক, সে উঠে দাঁড়িয়ে সে দরজার দিক গেল।
অনেক শীত পড়েছে এবং সেই অবস্থা উঠে দাঁড়িয়ে হাঁটতেও বেশ খারাপ লাগে, শীতের মধ্যে বেশ ঠান্ডা। তো যাই হোক, সে দরজার কাছে যেয়ে সে দরজাটা খুলে দিল। তো দরজা খুলে দেওয়ার সাথে সাথে ঘরের মধ্যে একরাশ ঠান্ডা বাতাস ঢুকলো, মানে বেশ উঠান থেকে ঠান্ডা একটা বাতাস। কারণ ঘরটা তো আপনারা জানেন যে একটু গরম হয়ে যায় শীতকালে যখন দরজা বন্ধ থাকে। আর সেই অবস্থায় যদি আপনি দরজা খোলেন তাহলে দেখবেন যে ঠান্ডা একটা বাতাসের পরশ ঢোকে এবং ঘরের উষ্ণতাটা কমে যায়। তো জিয়াউল দরজা খোলার সাথে সাথেই ঘরের মধ্যে একরাশ ঠান্ডা বাতাস প্রবেশ করে, ঘরের টেম্পারেচার বেশ খানিকটা ড্রপ করে যায়। তো যাই হোক, এই ঠান্ডার মধ্যে সে হালকা কেঁপে ওঠে এবং তাকিয়ে দেখে সামনে কেউ নাই। বারান্দার মধ্যে হালকা দূরে একটা লাইটের আলো, খুব সামান্য আলো জ্বলছে। উঠানটা বেশ সেই আলোতে আলোকিত হচ্ছে না, বেশ মানে যেটাকে আলোকিত অন্ধকার বলা যায় সেরকম একটা অবস্থা উঠানের, আর কেউ নেই করিডোরে। তো জিয়াউল আস্তে করে দরজা থেকে মাথাটা বের করে ডানে বামে তাকায়, দেখে ঝিঝি পোকার ডাক, আর কিচ্ছু নেই। রাতের যে ঝিঝির ডাক সেটা হচ্ছে, কিন্তু আশেপাশে কেউ নেই। মানে নক করে কেউ চলে গেছে বা পাশের রুমে চলে গেছে এরকম কোনো সাইনও নেই, কিচ্ছু নেই। তো সে চিন্তা করলো নক করলো কে। তো কিছুক্ষণ চিন্তা করে তারপর সে ভাবলো যে আচ্ছা যাক, আই ডোন্ট নো কি হয়েছে। তো সে আবার দরজাটা বন্ধ করে দিল। তো কিছুক্ষণ দরজা বন্ধ করে রাখার পর সে চিন্তা করলো যে আর এখন পড়াশোনা হবে না, আমি ফ্রেশ হয়ে আসি, এসে ঘুমিয়ে পড়ি। তো যাই হোক, সে রুম থেকে বেরিয়ে চলে গেল। উঠান পার হয়ে যখন যাচ্ছে, মানে সে কেমন জানি ফিল করছে, তার কাছে কেমন লাগছে, মানে একটু উইয়ার্ড লাগছে। সে নকের কথাটা মনে হচ্ছে কে নক করলো, এরকম মনে করতে করতে সে গেল, ফ্রেশ হয়ে সে ফিরে আসছে। তো ফিরে এসে যখন সে তার বারান্দার কাছে উঠেছে, মানে বারান্দায় আবার উঠলো, করিডোরে যখন উঠার পরে তার জানি কেমন একটা মনে হলো যে মানে সামথিং, মানে সে একটা কেমন যেন একটা সরসর শব্দ পেল তার পেছনে। তো যখন শব্দটা পেয়েছে সে আস্তে করে পেছনে তাকালো। তো পেছনে তাকানোর সাথে সাথে সে দেখতে পেল যে উঠানটা অন্ধকার ছিল। সে অন্ধকার উঠানের মধ্যে হালকা আলো পড়ছে, মানে মানে সেই লাইটের আলো খুব একটা দূর করতে পারছে না, মানে হালকা একটা আলো, এবং তার মধ্যে একটা অবয়ব দেখা যাচ্ছে গাছের মধ্যে বসে আছে, এবং দেখে বোঝা যাচ্ছে সেটা একটা নারী মূর্তি। এবং সে নারী মূর্তির প্রথম যে জিনিসটা তার চোখ পড়লো যে নারী মূর্তির মুখের মধ্যে দপ করে চোখগুলো জ্বলে উঠল, এবং বেশ জ্বলন্ত চোখ, মানে খুবই মানে মানে চোখগুলো দেখে মনে হচ্ছে ঠিক আপনারা যদি কোনো প্রেডেটর দেখেন, লাইক বাঘ বা কোনো কিছু চোখ যেমন জ্বলে, ঠিক সেরকম দুটো চোখ জ্বলে আছে, এবং সে ডালের মধ্যে বসে আছে, এবং সে নারী মূর্তিটাকে ঘিরে বেশ খানিকটা কুয়াশা, মানে কুয়াশা ঢেকে দিচ্ছে আবার তাকে গ্রাস করে নিচ্ছে, এরকম কুয়াশা ঢাকা অবস্থা একটা নারী মূর্তি বসে আছে, এবং সে বোঝা যাচ্ছে যে সে একটা শাড়ি পরা এবং ডালের উপরে বসা, মোটা ডালটার মধ্যে বসা, এবং চোখগুলো জ্বলছে। তো এটা দেখে তার বুকটা কেঁপে উঠলো এবং সারা শরীরের রোম দাঁড়িয়ে গেল, কারণ সে স্পষ্ট বুঝতে পারছে যে এটা তো আসলে সাধারণ কোনো মানুষ না। তো সে এরকম চিন্তা করে ভয়ে যখন নাকি তার মেরুদণ্ড বেশ শীতল একটা স্রোত নেমে গেছে, এই সময় সে হঠাৎ কর্কশ একটা চিৎকার শুনতে পেল। যে কর্কশ চিৎকারটা আসলে যদি সিমুলেট করা হয়, আপনারা যদি শুনেন, খুব গভীর রাতে কিন্তু মানুষের বাদুড় ডাকে। যে বাদুড়ের ডাক যারা শুনেছেন তারা দেখবেন যে বেশ তীক্ষ্ণ একটা ডাক, এবং আপনার কিন্তু ভয় ধরিয়ে দেবে। আপনি যদি খোলা কোনো প্রান্তরে দাঁড়িয়ে থাকেন আর যদি বাদুড় উড়ে যায় আপনার আশপাশ দিয়ে, বড় বাদুড়, এবং সে যদি ডাকতে ডাকতে উড়ে যায়, একটা তীক্ষ্ণ কর্কশ শব্দ আপনি পাবেন। তো সেরকমই তার থেকে বহুগুণ জোরে, মানে বহু গুণ লাউডার একটা শব্দ ভেসে আসে, এবং এই শব্দে তার মনে হয় যে তার কানের পর্দা ফেটে যাবে, এরকম কাছে লাগে তার কাছে। তো জিয়াউল ভয়ে থরথর করে কাঁপতে থাকে। তো খুবই আশ্চর্য ব্যাপার যে এই শব্দটা কিন্তু তার বাসার মধ্যে তার বাবা মাও শুনেছে পাশের রুম থেকে, এবং তার বাবা মা দরজা খুলে তাড়াতাড়ি বেরিয়ে এসে তার বাবা মাও কিন্তু সেই নারী মূর্তিটাকে দেখে তার বাবা মাও ভয় পেয়ে জিয়াউলকে নিয়ে টেনে তারা তাদের রুমে ঢুকে যায়, এবং তার মা সাথে সাথে তাকে নিয়ে দোয়া পড়ে দিতে থাকে। জিয়াউল তখন থরথর করে কাঁপছে। তার মা তার মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া পড়ে ফু দেয়, এবং তিনি তার সাথে সাথে পানি পড়া দেন, তাকে পানির মধ্যে দোয়া পড়ে সেই পানি খেতে দেন, এবং জিয়াউলের বাবা তাকে সাথে সাথে নিয়ে তাকে শোয়াই দেন এবং তার মাথায় হাত বুলিয়ে দেন। তার বাবা সারা রাত বসে, তার মাথার পাশে বসে তার বাবা আস্তে আস্তে দোয়া পড়ে ফু দিতে থাকেন ছেলেকে। তো এভাবেই রাতটা পার হয়ে যায়। তো এই ছিল জিয়াউলের এই কাহিনীটি। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি মোহাম্মদ সিয়ামুল ইসলাম। আজকে একটি বিদেশি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ঘটনাটি 1966 সালের আগস্ট মাসের একটি ঘটনা।
ইংল্যান্ডের ইয়র্কশায়ার পন্টারফ্যাক্ট নামক গ্রামের একটি প্রচলিত ঘটনা এবং একটি বাড়ি কেন্দ্রিক ঘটনা। এই ঘটনাটিকে আমাকে পাঠিয়েছেন ইশরাক ভাই। তিনি যেভাবে লিখেছেন ঠিক সেইভাবে ঘটনা শেয়ার করার চেষ্টা করছি। 15 বছরের ফিলিপ নিজের জন্য 1 কাপ কফি আর তার দাদির জন্য 1 কাপ চা বানিয়েছে। 2 হাতে কাপ দুটো নিয়ে দাদির রুমের মধ্যে সে প্রবেশ করতে যাবে, ঠিক সেই মুহূর্তে সে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। সে দেখতে পেল ধূসর সাদা ধোঁয়ার মেঘ তার দাদিকে ঘিরে আছে। আজকের আবহাওয়াটা বেশ চমৎকার হলেও রুমের মধ্যে প্রচণ্ড শীত শীত লাগছে, অথচ বাইরে রোদ গরম। তবে রুমটা এত ঠান্ডা হলো কিভাবে, অবাক হয়ে ভাবছিল ফিলিপ। তার মনে হচ্ছিল না যে সে কফি নিয়ে এবং চা নিয়ে তার দাদির রুমের মধ্যে ঢুকছে এবং দাদিকে খাওয়াবে বলে যাচ্ছে। ফিলিপের পায়ের শব্দ পেয়ে তার দাদি ফিলিপের দিকে মুখ খুলে তাকালেন এবং মুখ তুলে তাকানোর পর দেখলেন যে একটা ধূসর সাদা ধোঁয়ার মেঘ ফিলিপকে ঘিরে আছে। অর্থাৎ ফিলিপ যে দৃশ্য তার দাদিকে দেখছে এবং সেই তার দাদি ফিলিপকে দেখে একই দৃশ্য তার চোখে পড়ল। ঘটনা এখানেই শেষ নয়, ঘটনার শুরু। তারপর দাদি উঠে দাঁড়ালো। উঠে দাঁড়ানোর পর সে দেখতে পেল ফিলিপের চারিদিকে যে মেঘটা আছে ওই মেঘ আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাচ্ছে। তারপর তার দাদি আশপাশের আসবাবপত্রের দিকে তাকালো, দেখতে লাগলো ওই আসবাবপত্রের উপর সাদা গুঁড়ার প্রলেপ পড়ে গেছে। ব্যাপারটা সে অবাক হয়ে গেল যে আসবাবপত্র তো এরকম ছিল না, হঠাৎ করে সাদা গুঁড়োর প্রলেপ পড়লে যেরকম দেখায় সেরকম কেন লাগছে দেখতে। তার দাদি ব্যাপারটা বুঝতে পারছিল না। ঠিক সেই মুহূর্তে ফিলিপের ফুপু রান্নাঘরে গেলেন আবর্জনা পরিষ্কার করতে। সে রান্নাঘরে গিয়ে দেখলো মেঝের উপর প্রচুর পানি জমে আছে, কিন্তু রান্নাঘরের কোনো কল খোলা ছিল না। তবে এত পানি কিভাবে কোথা থেকে আসলো, এই চিন্তা করে ফিলিপের ফুপু দাঁড়িয়ে থাকলো। কিন্তু সে আবার দেখতে পেল রান্নাঘরের যে পানি আস্তে আস্তে বাড়তে লাগলো। কিন্তু মেঝের মধ্যে তো কোনো ঝামেলা নেই, আর আশেপাশের থেকে তো পানি চুইয়েও পড়ছে না, পানি বাড়ছে কিভাবে? তার ফুপু বেশ ভয় পেয়ে গেল এবং ফিলিপ আর তার দাদিকে ব্যাপারটি জানালো। তার একটু পরে লোক ঠিক করে নিয়ে আসা হলো যে বাসার মধ্যে কোনো সমস্যা আছে কিনা যেখান থেকে পানি পড়ছে। কিন্তু লোকজন আসার পরে তারা বুঝতে পারলো না যে কিভাবে এই পানি রান্নাঘরে আসলো এবং কিভাবে পানি আস্তে আস্তে বাড়তে লাগলো। সেদিনকার মতো তারা মনের ভুল মনে করলে সেদিনকার মতো তারা মনের ভুল মনে করে বিকাল পার করে সন্ধ্যার দিকে টিভি দেখছিল। ঠিক সেই সময় রান্নাঘরে চা পাতা আর চিনি ছড়িয়ে পড়ার শব্দ শুনতে পেল। তারপর তারা যখন রান্নাঘরের দিকে তাকালো তখন দেখলো আপনা আপনি চা পাতার বাক্স মেঝেতে পড়ে গেল। আর ঠিক সেই সময় বাড়ির কোনো স্থান থেকে বিস্ফোরণের আওয়াজ, অর্থাৎ বিশাল জোরে বিস্ফোরণ হলে যে আওয়াজ শোনা যায় ঠিক সেই রকম একটা আওয়াজ শোনা গেল। বিষয়টা তদন্ত করার জন্য ফিলিপ দৌড় দিল, কিন্তু সে পুরো বাড়ি ঘোরার পরেও কাউকে দেখতে পেল না এবং সেই শব্দ কোথায় হয়েছে সেই স্থানে গিয়ে কোনো চিহ্নও দেখতে পেল না। কিন্তু ফিলিপের একটা বিষয় বেশ নজর কাড়ে এবং সে বেশ আশ্চর্য হয়। সে দেখতে পেল সিঁড়িতে রাখা যে মাটির টবটা আছে সেই গাছটা শূন্যে ভাসছে। সেই দৃশ্য দেখে ফিলিপ জোরে চিৎকার দিল। ফিলিপ তার দাদিকে সব বলার পরে তার দাদি ফিলিপকে নিয়ে রুমের মধ্যে ঢুকতে যাবে, তখন সে দেখতে লাগলো প্রত্যেকটা জিনিসপত্র অগোছালো এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে আছে, অথচ রুমের সব কিছুই গোছানো ছিল। এই ঘটনা ঘটার পর ফিলিপ গেল গ্রামের নামকরা ওঝা অর্থাৎ পাদ্রি অলিভার কাছে। সেই পাদ্রি বাড়ির মধ্যে এসে কোনো কিছুই বুঝতে পারল না। সেই পাদ্রি তখন
ফিলিপকে বলল যে যদি সত্যি কোনো জিন বাড়িতে থাকে তাহলে এর কোনো না কোনো চিহ্ন তো থাকবেই, কিন্তু আমি কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। এই ফাদারের কথা, তো পাদ্রির কথা শেষ হতে না হতেই ফিলিপের বাবা মায়ের একটা ছবি ছিল, ওই ছবি দেয়াল থেকে মাটিতে পড়ে গেল, আর ঠিক মাঝখান থেকে ছবি দুটো ভাগ হয়ে গেল। মনে হচ্ছিল যে ধারালো কোনো অস্ত্র ছুরি দিয়ে ছবিকে দু টুকরা করা হয়েছে। তার পরের দিন, অর্থাৎ সেদিনকার মতো ওঝা ভয়ে চলে গেল। এরকমভাবেই ওই দিনকার রাত কাটলো। তার পরের দিন ফিলিপের বোন ডায়না, অর্থাৎ ফিলিপের চেয়ে 1 বছরের ছোট ছিল তার বোন ডায়না, আর তার মা প্রিচার্ড, তারা ঘরের মধ্যে মানে বাড়ি ফিরে আসলো। তারা কোনো একটি কারণে বাড়ির বাইরে ছিলেন। তারা আসার পর ফিলিপ ও তার দাদি সমস্ত ঘটনা খুলে বলল, কিন্তু তারা কোনোভাবেই বিশ্বাস করতে চাইল না। তারা ভাবলো হয়তো বা ভুল কোনো জিনিস দেখেছে। এরকম ভাবে 2 বছর চলে গেল। 2 বছরের মধ্যে কোনো কিছুই হলো না। ঠিক 2 বছর চলে যাওয়ার পর আবার আগস্ট মাসে আবার বাড়িতে তাণ্ডব শুরু হলো। আগস্ট মাসের শুরুর দিকে ফিলিপ ও তার বোন ডায়নার যে রুম আছে, ওই রুমের জিনিসপত্র আবার অটোমেটিকভাবে ভাঙা শুরু হলো। উপরে উঠতো আর নিচে পড়ে ভেঙে যেত, এবং চোখের সামনে এই দৃশ্যগুলা ফিলিপের বোন ডায়না আর তার দাদি দেখতে লাগলো। এরকমভাবে চলতে লাগলে পুরো বাড়ির মধ্যে প্রত্যেক দিন কোনো না কোনো তাণ্ডব লেগেই থাকতো। তারপর ফিলিপের পরিবার স্থানীয় গির্জার আরেকটি পাদ্রীকে ডেকে নিয়ে আসে। পাদ্রী বাড়িতে ঢোকার পরে বলল যে এই বাড়িতে তো আমার মনে হচ্ছে না যে কোনো সমস্যা আছে। অর্থাৎ এই পাদ্রী আবারও একই কথা বললেন, আগের পাদ্রী যে কথা বলেছিলেন। পাদ্রী এই কথা বলতে বলতে ঠিক কামরার কোণার থেকে বাতির যে স্ট্যান্ড আছে, হঠাৎ বিনা কারণে সেটা উপর থেকে নিচে পড়ে ভেঙে গেল। মনে হলো উপর থেকে অনেক ভারী কোনো জিনিস মাটিতে পড়েছে, আর তার সাথে সাথে পাশে রাখা টেবিলটিও উল্টে পড়ে গেল। সেই রুমের মধ্যে সবাই যখন দৌড় দিয়ে ঢুকলো, তখন তারা দেখতে পেল রুমের মধ্যে কাপ, পিরিচ, প্লেট সবই পড়ে আছে, কিন্তু একটা কাপ, পিরিচ, প্লেট ভাঙেনি, অথচ টেবিল ভেঙেছে, লাইট ভেঙে গেছে। এই দৃশ্য দেখে পাদ্রী ভয়ে সেখান থেকে চলে গেল, অর্থাৎ 2 জন পাদ্রী সেখান থেকে চলে গিয়েছিল আর কি। এই ঘটনা ঘটে যাওয়ার পর থেকে যতদিন যাচ্ছিল, ওই বাড়ির মধ্যে এই ধরনের তাণ্ডব বাড়তে লাগলো। একদিন রাতে ডায়না ঘুমাতে যাবে, ঠিক সেই মুহূর্তে কামরার বাতি, অর্থাৎ রুমের বাতি হঠাৎ করেই নিভে গেল, আর পাশে রাখা ছিল সেলাই মেশিন। সেই সেলাই মেশিন স্ট্যান্ড সহ উড়ে এসে ডায়নার বুকের উপর বসে গেল। অনেক চেষ্টা করেও ডায়না সেটা নড়াতে পারছিল না। কিন্তু ডায়না সেই যন্ত্রটার কোনো ওজনই অনুভব করছিল না। অর্থাৎ তার মনে হচ্ছিল ওই যন্ত্রটার ওজন খুবই কম, কোনো ভারী ওজন না, অথচ সেই সেলাই মেশিনের ওজন ছিল অনেক। তারপর বাড়ির অন্যান্য সবাই এসে স্ট্যান্ড সহ ওই সেলাই মেশিনটি তার বুকের উপর থেকে সরিয়ে নিল। এরকম তাণ্ডব চলছিল এবং চলাকালীন অবস্থায় আবার একটি সমস্যা দেখা গেল। সেটা হচ্ছে বাড়িতে হঠাৎ করে সুগন্ধে ভরে যায়, আবার দুর্গন্ধ হয়ে যায়। এরকম ঘটনা চলতে থাকলে আশেপাশের যত পাদ্রী, ওঝা ছিল সবাইকেই ডাকা হয়, কিন্তু কেউই এই সলিউশন করতে পারছিল না। আর এই বাড়ির ঘটনাগুলো আশেপাশে ছড়িয়ে যেতে লাগছিল, এবং ছড়িয়ে যেতে যেতে একটা সময় ইংল্যান্ডের নামকরা সংবাদপত্রে এই বাড়ির ঘটনা প্রকাশিত হলো। 1968 সালে এই বাড়ির ঘটনা বিভিন্ন পত্রপত্রিকায়
প্রকাশিত হলো। তারপর তারা অতিষ্ঠ হয়ে তার এলাকা থেকে অনেক দূরের কোনো এক পাদ্রীকে ডেকে নিয়ে আসলো এবং পাদ্রীকে ডেকে নিয়ে এসে সমস্ত ঘটনা খুলে বলল। এই পাদ্রী সব শুনে বলল, এই বাড়ির মধ্যে যত কিছু হচ্ছে এর জন্য দায়ী একমাত্র আপনার মেয়ে ডায়না, অর্থাৎ ফিলিপের বোন ডায়না। তো পাদ্রী এই কথা কেন বলল এটা আসলে তারা বুঝতে পারছিল না। তারপর তারা বলল যে কি করা যায়। পাদ্রী বলল, আমাকে কিছু সময় দিন, এবং তাদের কাছ থেকে কিছু সময় চেয়ে পাদ্রী চলে গেল। পাদ্রী চলে যাওয়ার পরে কিছু অতিথি আসে তাদের বাসায়, এবং অতিথি আসার পরে ঘটছিল আরেকটি ভয়ঙ্কর ঘটনা। ডায়নার ফুপু তাদের বাসায় এসছে তাদের সাথে থাকতে, তবে তার মধ্যে কোনো ভূত জিন এগুলোর উপর বিশ্বাস নেই। তাই সে এই ঘটনাগুলো নিছক মনের ভুল বলেই মনে করছিল। তখন সময়টা ছিল শীতকাল, আর ঘরের সবাই একটা আগুনের চারপাশে ঘিরে বসে আছে। হঠাৎ করেই ঘরের বাতিগুলো নিভে গেল। আগুনের আলোতে সবাই দেখলো ফ্রিজের দরজা খুলে গিয়ে দুধ ভর্তি একটা জগ শূন্যে ভেসে ভেসে আসছে। তারপর নিজে নিজে জগটা খালি হয়ে তার যে ফুপু এসেছিল বাড়িতে, ওই ফুপুর মাথায় এসে বাড়ি খেয়ে পড়ে গেল, এবং তারপর জগ অদৃশ্য হয়ে গেল। এই দৃশ্য দেখে তার ফুপু প্রচণ্ড ভয় পেল। তার ফুপুর সাথে এই ধরনের ঘটনা ঘটার পরে বাড়ির মানুষ সিদ্ধান্ত নিল যে তারা বাড়িটিকে ছেড়ে যাবে, অর্থাৎ বাড়িটিকে ছেড়ে দিবে। কিন্তু তার আগে শেষবার চেষ্টা করার জন্য সেই পাদ্রীকে আবার ডাকা হলো, এবং সেই পাদ্রী আসার সময় হোলি ওয়াটার নিয়ে আসলো সাথে করে। হোলি ওয়াটার মানে পবিত্র পানি নিয়ে আসলো। এই হোলি ওয়াটার পুরো বাড়িতে ছিটিয়ে দেওয়া হলো, এবং এই বাড়ির মধ্যে যত সমস্যা, সেই সমস্যা যেন দূর হয়ে যায় সেই নিয়ত করে হোলি ওয়াটার বাড়ির প্রত্যেকটি কোণায়, প্রত্যেকটি স্থানে ছড়িয়ে দেওয়া হলো। কিন্তু বাড়ির কোনো সমস্যাই সমাধান হলো না। মনে হচ্ছিল বাড়ির মধ্যে যে অশরীরী আছে সে বাড়ির লোকদের দেখিয়ে দিল সে পবিত্র পানিকে ভয় পায় না। তারপরের দিন ডায়না চুল আঁচড়াচ্ছিল। টেবিল থেকে একটা হেয়ার ড্রায়ার বেরিয়ে এসে কামরার এক কোণের দিকে ছুটে গেল। হল ঝুলানো ধাতব ক্রসটা উড়ে এসে ডায়নার কোমরে লেগে রইল। মনে হলো যে ডায়নার কোমরটা একটা চুম্বক, আর যেটাকে ক্রসটাকে আকর্ষণ করছে। ওটাকে জড়ানো জোর করে চেষ্টা করে ব্যর্থ হলো ডায়না, অর্থাৎ ছাড়ানোর জন্য চেষ্টা করছিল কিন্তু হচ্ছিল না। সে ভয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করলো, তবে বের হওয়ার আগেই এই ক্রসটা মাটিতে পড়ে গেল। আর ক্রসটা কোমরের সঙ্গে আটকে থাকার কারণে এই চিহ্ন অনেক দিন পর্যন্ত তার শরীরে ছিল। ফিলিপদের বাড়িতে 1966 থেকে 1969 পর্যন্ত এই 3 বছর ধরে এই ভূতরে কর্মকাণ্ড হয়ে আসছিল, এবং এতটাই প্রচলিত কাহিনী হয়ে গেছিল যে ইংল্যান্ডের বড় বড় পত্রপত্রিকাতেও বারবার এই বাড়ির সম্পর্কে খবর প্রচার হতো। তারপর আরেকটি ঘটনা, সেটা হচ্ছে ডায়না কিচেনে কফি বানাচ্ছিল, হঠাৎ আবার বাতি নিভে গেল। একটা টর্চ আনতে গেল তার মা। ঠিক সেই সময় ডায়না চিৎকার দিয়ে উঠল। তারপর তার মা দৌড় দিয়ে ডায়নার সামনে এসে একটা দৃশ্য দেখলেন। তিনি দেখলেন সিঁড়িতে পড়ে আছে ডায়না। ডায়নার গায়ে যে পোশাক ছিল এমনভাবে কেটে গেছে যেন মনে হচ্ছে শক্তিশালী কিছু একটা টান দিয়ে তার শরীর থেকে কাপড় ছিঁড়ে নিয়েছে। তারপর দেখা গেল যে ডায়নার গলায় কোনো আঙ্গুলের ছাপ, এবং এই আঙ্গুল মানুষের আঙ্গুলের মতো ছিল না। তারপর আবার তারা পাদ্রীকে নিয়ে আসলো। এরপর পাদ্রী তাদেরকে জানালো আসলে এই বাড়ির পেছনের কাহিনী হচ্ছে এই বাড়িটি মূলত একটি গির্জা ছিল, অর্থাৎ
1090 থেকে 1539 সাল পর্যন্ত এই বাড়িটি ছিল একটি গির্জা। এই গির্জার এক পাদ্রী একটা 8 বছরের বালিকাকে ধর্ষণ করে, যার কারণে তৎকালীন যে রাজা ছিল সেই পাদ্রীকে ফাঁসির হুকুম দেওয়া হয় শাস্তি হিসাবে, এবং সে পাদ্রীকে ফাঁসিতে ঝুলানো হয়। এবং যেখানে ফাঁসি ঝুলানো হয়েছিল সেই জায়গাটা ছিল ফিলিপদের বাড়ি। তো এই ঘটনা বলার পরে পাদ্রী বলল, আমি আজকে এটার সলিউশন করে দেব, আশা করি এই ধরনের ঘটনা আর হবে না। তো পাদ্রী তার মতো করে রিচুয়াল করলো এবং বলল যে কারিন জিন এই বাড়ির মধ্যে ছিল, সেই জিন এখন থেকে তোমাদের সমস্যা করবে না, সে এখান থেকে চলে যাবে, তোমরা এখন থেকে থাকতে পারবে। তবে তোমাদেরকে কিছু নিয়ম কানুন ফলো করতে হবে এবং নিয়ম কানুন অনুসরণ করে চলতে হবে। তারপর পাদ্রীর কথা অনুযায়ী বাড়ির প্রত্যেকটি সদস্য সময় মতো সব কিছু মেনে চলতে শুরু করলো, এবং তারপরে ওই বাড়িটিতে এই ধরনের ঘটনা শুনতে পাওয়া যায়নি। এই ছিল একটি ঘটনা। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করছি ভালো আছেন এবং আপনার অডিয়েন্স সহ সকলেই ভালো আছে এবং ভালো কাতারে রয়েছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রাতের নীরবতা যখন সব দিকে গিলে খায়, চারপাশের বাতাস যখন অদ্ভুতভাবে ঠান্ডা হয়ে ওঠে, ঠিক সেই সময় অন্ধকারে লুকিয়ে থাকা এক অদেখা ছায়ারা জেগে ওঠে। মানুষ ভাবে রাত শুধু ঘুমানোর সময়, কিন্তু রাতের আছে নিজের একটা অভিশপ্ত ইতিহাস, যেখানে কিছু গল্প কখনো আলো পায় না, কিছু কান্না কখনো শ্রোতা পায় না, আর কিছু আত্মা কখনো মুক্তি পায় না বা আজও মুক্তি পায়নি। আজকের গল্পটি তেমনই এক হারিয়ে যাওয়া আত্মার, যে নিজের কষ্ট, নিজের প্রতিশোধ আর নিজের অশান্তি নিয়ে আজও ঘুরে বেড়ায় মানুষের চোখের সামনে কিন্তু অদেখা, মানুষের কানে কাছে কিন্তু অশ্রুত। আমি আবারও সবাইকে সতর্ক করে দিচ্ছি, এই গল্প শোনার পর আপনাদের ঘরের কোণাগুলো হঠাৎ করে অন্ধকার মনে হতে পারে। আয়নার সামনে দাঁড়ালে মনে হতে পারে কেউ আপনার পেছনে নিঃশ্বাস ফেলছে, আর জানলার কাছে অকারণে ঠক ঠক শব্দ। হয়তো আরও অকারণ লাগবে না। যদি সাহস থাকে তাহলে চলুন শুরু করি আজকের ভয়ঙ্কর ভূতের কাহিনী। রাত তখন প্রায় 1:03। গ্রামের শেষ মাথায় একটা পুরনো শ্মশান। লোকজন বলে সেখানে নাকি দিনে মানুষ থাকে, কিন্তু রাতে সেখানে অন্য কিছু বসবাস করে। এই গল্পটা একদম সত্যি বলে সবাই জানে, কারণ এই ঘটনা ঘটেছিল গ্রামেরই লোক তন্ময় নামের এক যুবকের সাথে। তন্ময় ছিল খুব সাহসী ধরনের একজন যুবক। বন্ধুরা ওকে নিয়ে অনেক গল্প করত। একদিন এক বন্ধু তন্ময়কে চ্যালেঞ্জ দিল, বলল, তন্ময়, তোকে যদি সাহসী মনে হয় রাতে একা শ্মশানে ঘুরে আসার, তুই ঘুরে আসতে পারবি এবং তুই সেখান থেকে ভিডিও নিয়ে আসতে পারবি? তন্ময় নির্দ্বিধায় রাজি হয়ে গেল। মোবাইলে লাইট জ্বলিয়ে পরের দিন রাত 1টার সময় হাঁটতে লাগলো। সেই রাতে বাতাসও ছিল অদ্ভুত ঠান্ডা। দূরে শেয়ালের ডাক সে শুনতে পাচ্ছিল। তন্ময় দেখল একটা চিতার জায়গায় হালকা ধোঁয়া উঠছে, যেন কেউ কিছুক্ষণ আগেই আগুন নিভিয়েছে। কিন্তু আশেপাশে একটা মানুষও নেই। চারদিকে শুধু ঝিঝি পোকার শব্দ। আর হঠাৎ করেই একটা কান্নার মতো আওয়াজ তন্ময়ের কানে ভেসে এলো। নরম, কিন্তু সে কান্না ছিল ভয়ানক। তন্ময় মোবাইলটা ঘুরিয়ে লাইট ফেলতেই দেখে একটা সাদা কাপড় পরা মহিলা চিতার পাশে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। সেই মহিলার চুলগুলো
একদম ছিল ভেজা স্যাঁতসেঁতে এবং চুলগুলো ছিল কাঁধ পর্যন্ত লম্বা। তন্ময় ভয় পেয়ে গেলেও ভিডিও চালু রাখলো এবং ধীরে ধীরে বলল, কে কে আপনি? কিন্তু তন্ময়ের কথা শুনে সেই মহিলাটা মাথা তুলল না এবং কান্না থেমে গেল। তারপর ধীরে ধীরে সেই মহিলা তন্ময়ের দিকে ঘুরে তাকালো। মহিলার দাঁড়াতে দেখা গেল তার পায়ের নিচে ছায়া নেই, মাটিতে তার কোনো পায়ের ছাপও নেই। তন্ময় এবার সত্যি ভয় পেয়ে গেল। কিছু বলার আগেই মহিলা ফিসফিস করে বলল, আমাকে কেন ডাকলে? তন্ময় কাঁপা গলায় বলল, আমি তো তোমাকে ডাকিনি। মহিলা এবার মাথা তুলল, কিন্তু তার মুখে কোনো প্রকার চোখ নেই। চোখ পুরোটা ছাই হয়ে আছে, যেন আগুন পুড়ে গেছে। তার গলা থেকে বের হলো, তুমি এসছো, এখন আমাকে নিয়ে যাবে? তখন তন্ময় দৌড়াতে চাইল, কিন্তু দৌড়ানোর মুহূর্তে মহিলা তার সামনে হাজির হয়ে গেল, মাটিতে নয় বরং আকাশে ভেসে। হাওয়ার শব্দ হঠাৎ করেই থেমে গেল, জোনাকির পোকার আলো নিভে গেল, শ্মশান পুরোপুরি অন্ধকার। তন্ময় দেখল চারপাশের সব গাছের ডাল একদম স্থির, হাওয়া নেই, কিন্তু তার নিজের নিঃশ্বাসের শব্দ ভয়ানক জোরে শুনতে পাচ্ছিল তন্ময়। হঠাৎ পিছন থেকে ঠান্ডা নিঃশ্বাস, ফিরে এসো। তন্ময় পিছনে ফিরতে দেখল মহিলাটা ঠিক তার নাকের সামনে। তার চুল তন্ময়ের গালে লেগে আছে, তার পুড়ে যাওয়া মুখ কোনো নড়াচড়া নেই, কিন্তু তার কণ্ঠ কানে ঢুকছে, আমার আগুন কেউ নিভিয়ে দিয়েছে, আমাকে কেউ শেষ করেনি, তাই আমি পুরো হতে পারিনি। তার গলা কেঁপে উঠল, তুমি এসছো, এবার আমাকে শেষ করবে? মহিলার মুখে হঠাৎ করে খুলে গেল, গর্তের মতো বিশাল, আর মুখের ভেতরটা পুরোপুরি অন্ধকার। তন্ময় চিৎকার করে দৌড় দিল। তন্ময় দৌড়ে গেটের কাছে পৌঁছালো, কিন্তু গেটের সামনে দাঁড়িয়ে ঠিক একই মহিলা, তবে এবার দুই চোখ জ্বলে উঠছে লাল আগুনের মতো। সে হাত বাড়িয়ে বলল, আমাকে শেষ না করে তোমাকে আমি কোথাও যেতে দেব না। তন্ময় বুঝল যে পথে সে আসছে সেই পথে যেন ছায়ার মতো ওই নারী তাকে তাড়া করছে। হঠাৎ তিনটা কুকুর কোথা থেকে এসে মহিলাটার দিকে চিৎকার করতে লাগলো। মহিলা চিৎকার করে ধোয়ার মতো মিলিয়ে গেল। তন্ময় কোনোভাবে হাঁপাতে হাঁপাতে বাড়ি পৌঁছালো। এরপর পরের দিন সবাই, গ্রামের সমস্ত মানুষজন মিলে একই সঙ্গে শ্মশানে গেল। চিতার জায়গায় গিয়ে দেখল সেখানে ছাইয়ের নিচে একটা অর্ধ পোড়া মহিলার লাশ, যেন কেউ আগুন দিতে চেয়েছিল কিন্তু মাঝ পথে থেমে গেছে। গ্রামের লোক বলল ওর আত্মা অসম্পন্ন ছিল, তাই রাতের বেলা ঘুরে বেড়াতো। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা ছিল লাশের পাশে রাখা একটা টুকরো কাগজ এবং কাগজের মোবাইলে লাইট দেখা, যে আমাকে দেখেছে সে আর বাঁচবে না। কিন্তু তন্ময় তো এখনও ঠিকই বেঁচে আছে, কিন্তু মাঝরাতে তার জানালায় কেউ না কেউ দাঁড়িয়ে থাকে, চুল ভেজা, সাদা কাপড়, চোখহীন একটা আকৃতি। তারপর এই ঘটনার পরের দিন রাতে তন্ময়ের জীবন আসলো ভয় শুরু হলো। সেদিন রাত ঠিক 2টা বাজে, বাড়ির সবাই ঘুমিয়ে, চারিদিকে অন্ধকার। তন্ময় মোবাইলে ভিডিও দেখতেছিল। হঠাৎ তার ঘরের দরজা শব্দ হলো, ধীরে ধীরে, একদম শ্মশানের সেই ফিসফিস শব্দের মতো। তন্ময় ভাবলো হয়তো মা ডাকছে। দরজা খুলতেই বাহিরে কেউ নেই, কিন্তু মাটিতে ভেজা পায়ের ছাপ, একদম শ্মশানের সেই মহিলার মতো লম্বা, হাড় শুকনো পায়ের ছাপ। পায়ের ছাপগুলো চলে গেছে সোজা তন্ময়ের বিছানার দিকে। তন্ময় লাইট জ্বালিয়ে দেখল তার বিছানার কোণে একটা ছায়া গুটিসুটি মেরে বসে আছে, মাথা নিচু, চুল কাঁধে লটকে আছে।
লাইট যত জোরে ফেললো ছায়া ততই পরিষ্কার হলো। এটা কোনো সাধারণ ছায়া নয়, মানুষের ছায়া মাটিতে পড়ে, ওটার ছায়া মাটিতে পড়ছে না। হঠাৎ করেই সেটাকে বলল, তুমি শ্মশান থেকে পালিয়েছো কেন? তন্ময়ের গলা ভয়ে শুকিয়ে গেল। সে পিছনে সরে গেল। ছায়াটা তার দিকে মুখ করে তাকালো। ঠিক সেই মহিলার ছাই, পুরা ফাঁকা মুখ। তন্ময় চিৎকার করতেই মা বাবা দৌড়ে এলো, কিন্তু তারা ঘরে এসে কিছুই দেখলো না। তন্ময় কাঁপতে কাঁপতে বলল, মা, ও এখানে ছিল, মা, এখানে ছিল। ওরা দেখে শুধু একটা জিনিস, বিছানার চাদরে 4টে লম্বা নখের দাগ, যেন কেউ পুরো শক্তি দিয়ে আঁচড় দিয়েছে। মা বাবা ভয়ে তন্ময়ের পাশে বসলো, কিন্তু দরজা বন্ধ করতে গিয়ে মা থমকে গেল। দরজার পিছনে সাদা ছাই লাগানো আঙ্গুলের দাগ, ঠিক শ্মশানের মতোই। আজকের মতো এতটুকুই ছিল। যারা অনেক ধৈর্য নিয়ে এতটুকু পর্যন্ত গল্পটা শুনেছেন, আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবেন, এবং অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছু করবেন। আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এগুলো দেখলে আমাদেরকে হাজারবার গল্প বলার অনুপ্রেরণা যোগায়। আমি চাই আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্টে আপনাদের মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ অডিয়েন্সদেরকে। দেখা হচ্ছে আগামী কোনো একটা এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শ্রোতাবৃন্দ, আশা করি ভালো আছেন। তো আমি আমার সাথে ঘটা একটি ঘটনা আমি আজকে শেয়ার করতে যাচ্ছি। আমার অনেকগুলো ঘটনার ভিতরে এটা ওয়ান অফ দ্য ঘটনা যেটা এখনও আমার মনে আছে। তো আমি একটু পিছন থেকে শুরু করি। তো আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা যখন তরুণ বয়সে, পেশায় আমি চিকিৎসক, তরুণ বয়সে চাকরিতে যোগদান করি, তো তখন পার্বত্য চট্টগ্রামের কোনো একটা উপজেলায় আমার পদায়ন হয়েছিল, এবং আমি নির্দিষ্ট করে সেই নামটা বলবো না, তবে আপনারা যারা একটু বুদ্ধিমান আছেন ঘটনা শুনলেই আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, ঘটনাটা শুরু হলো এভাবে। তো পার্বত্য চট্টগ্রামের একটা উপজেলায় আমার পদায়ন হয়েছে। উপজেলাটা হলো এরকম যে ছোট্ট একটা বাজার আছে এবং একটা বাস স্ট্যান্ড আছে এবং তার পাশে হাসপাতাল, এবং এলাকাটা হলো এরকম যে ওখান থেকে সকাল 7টার আগে কোনো বাস ছাড়ে না এবং বিকাল 3টার পরে কোনো বাস ছাড়ে না। অর্থাৎ ওই আমলে বাস ছাড়া ওই এলাকার থেকে বেরোনোও যেত না এবং ওই এলাকা যাওয়াও যেত না। তবে যে কোনো কারণেই হোক ওই সড়ক পথে সকাল 7টার আগে এবং বিকাল 3টার পরে কোনো যানবাহন চলাচল করতো না, এরকম একটা উপজেলা। এবং তার পাশেই একটা পাহাড়ি নদী বয়ে গেছে এবং নদীর অন্য পারে আবার অন্য একটা জেলা, সমতল ভূমির জেলা, এরকম আর কি। তো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, বিশেষত পাহাড় এলাকায় যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে, তো আমরা ওখানে একাই থাকতাম, অর্থাৎ ফ্যামিলি থাকতো না, ফ্যামিলি নিয়ে থাকার মতো পরিবেশ ছিল না, এবং 1জন বা 2জন ডাক্তারই থাকতাম, তাদেরকে পুরো জিনিসগুলো, কাজগুলো করতে হতো। তো এখন ওই উপজেলার কথা যে বললাম, তার যে নদীটা ছিল, নদীটার অন্য পাড়ে ছিল একটা ফরেস্ট অফিস ছিল, সেখানে একজন ফরেস্ট অফিসার থাকতেন। এবং নদীটা হলো এরকম, শীতকালে মনে করেন সেটা কোমর পানি হয়ে যেত, কিন্তু বর্ষাকালে পাহাড়ি নদী সম্বন্ধে যাদের আপনাদের ধারণা আছে, এমন ঢল নামতো যে বৃষ্টি হলে কমপক্ষে 1 সপ্তাহ নদীর এপার ওপার করা যেত না তখন, কারণ এত তীব্র স্রোতের নদী। এবং সেই স্রোতের সাথে শুধু পানি না, বড় বড় গাছের টুকরো ভেসে আসতো ভারত থেকে বা উপর অঞ্চল থেকে, যার ফলে বর্ষাকালে নদীর এপার ওপার করা যেত না, শুধুমাত্র শীতকালে করা যেত। এখন ওই অঞ্চলের কোনো ব্রিজ তৈরি হয়েছে কিনা আমার জানা নেই, তবে আমি যখনকার কথা বলছি তখন এরকমই ছিল। তো কার্য প্রসঙ্গে ওখানে আমি থাকি। তো একদিন রাতের বেলা একজনকে ডাকতে আসলো আমাকে, শীতের রাত হবে তখন, সম্ভবত ডিসেম্বর মাসে, যে বাবু, একজন উপজেলার লোক আসলো যে আমাদের অফিসে, ফরেস্ট অফিসে আমাদের বাবুর মেয়ে খুব অসুস্থ, ছোট্ট বাচ্চা, 1.5-2 বছর, আপনাকে দেখতে যেতে হবে। তো তখন
তখনকার দিনে আমরা হাত ঘড়ি ইউজ করতাম, মানে অ্যানালগ হাত ঘড়ি যেটা, তো সেটাতে আমি দেখতেছি যে রাত বাজে 2টো, কারণ সে ডক্টরস কোয়ার্টারের দরজা ধাক্কিয়ে আমাকে ঘুম থেকে তুলছে, 2টা বাজে এরকম হবে। তো রেডিয়াম লাইটে আমি দেখতেছি বাইরে। তো ঠিক আছে, অসুবিধা নেই, আমি ছোটবেলা থেকেই কোনো বিষয়ে ভয় পেতাম না। তো তো দেখলাম যে সে একটা রিক্সা নিয়ে আসছে এবং তার সাথে আর কেউ নেই। তো বললো যে বাবু চলেন। তো আমি বললাম ঠিক আছে চলো, কারণ আমি জানি যে আমাদের ওই হেলথ কমপ্লেক্স থেকে পার হয়ে পাকা রাস্তা শেষ, তারপরে বাজার, এবং বাজারের পরে ধুধু বিস্তৃত মাঠ, সেটাও মনে করেন প্রায় 1.5-2 কিলোমিটার মাঠ, এবং তারপরেই সেই পাহাড়ি নদী, নদীর নামটা আমি বলতেছি না, বললে আপনারা চিনে ফেলবেন। এবং তারপরেই নদীর উল্টো পাশে জঙ্গলের ভিতরে, উল্টো পাশে কিন্তু জঙ্গল, সেটা জঙ্গলের ভিতরে একটা ফরেস্ট অফিস আছে বলে শুনছি, আমি যাইনি কখনো। আচ্ছা, সেটা কিন্তু আবার অন্য জেলায়, মানে নদী ক্রস করলে জেলা চেঞ্জ হয়ে যায়। তো রিক্সাওয়ালা আমাদেরকে নিয়ে আসতেছে, তা নিশুতি রাত্রি, ডিসেম্বর মাস, বুঝতেই পারেন। বাজার আসতে আসতে 2:30 বেজে গেছে, কারণ তারপরে মাটির রাস্তা। তো মাটির রাস্তা দিয়ে রিক্সা চালিয়ে নেওয়া যায় না। মাটির রাস্তাও বলবো না, ঠিক অ্যাকচুয়ালি ওটা ধান ক্ষেত বলা যেতে পারে, যে ওই সময় নদীর পানি থাকে না, তো শুকনোর সময় ধান চাষ করা হইতো। তো আমি যে ডিসেম্বরের কথা বলছি, তখন মাঠের ধানও নাই, ধানও কেটে ফেলা হয়েছে। তার একটা বড় আলের উপর দিয়ে রিক্সা যাচ্ছে আর কি। তো রিক্সা টেনে টেনে নিতে হচ্ছে। তো রিক্সায় আমি বসা একা, আর ওই রিক্সাওয়ালা এবং আমাকে নিতে যে আসছে যে ফরেস্ট অফিসের যে লোকটা, তারা দুইজনে আস্তে আস্তে একটু ঠেলতেছে, কারণ একটু একটু কিছু জায়গায় একটু বালির মতো আছে। তো যাই হোক, আমরা চলে আসলাম। তো এসে দেখি যে নদীতে একটা নৌকা রাখা আছে, যেটা একটা বাঁশের খুঁটির সাথে রশি দিয়ে বাঁধা। তো রিক্সাওয়ালাকে বললো সেই পাহাড়ি ভদ্রলোক যে আঞ্চলিক ভাষায়, যে তুমি এখানে থাকো, আমি ডাক্তারবাবুকে নিয়ে রুগী দেখে তারপরে তোমাকে নিয়ে আসবো। রিক্সাওয়ালা বললো যে না, আমি এখানে একা থাকবো না। তাহলে কি করতে হবে? বলে আমিও যাব। তো সে বললো এত ছোট নৌকা, আচ্ছা উঠো। তো সে আমাদেরকে নৌকায় উঠাই দিল। রিক্সাওয়ালা এবং সে দুই দিকে দুইজনে যে ওই বাঁশের লগি ঠেলে ঠেলে নৌকা আগে নিতে লাগলো। তো স্নিগ্ধ শান্ত নদীর পানি, কোনো ঝামেলা ছাড়াই আমরা মিনিট 10 নদী পার হয়ে অপর পাশে চলে এলাম। তো চলে এসে দেখি যে হ্যাঁ, ঠিকই একটা ছোট কাঠের বাসার মতো আছে, যার ভিতরে হারিকেন জ্বলতেছে এবং ভিতরে এক ভদ্রলোক আছেন। তো তিনি পরিচয় দিলেন যে আমি এখানকার বন কর্মকর্তা, আমি যোগদান করছি এবং শহর থেকে আমার পরিবারকেও নিয়ে আসছি, পরিবার আমার সাথেও থাকে। তো এখন তো যেহেতু নদী ঠান্ডা, শুকনো মৌসুম, এর জন্য নিয়ে এসছে। বর্ষার সময় তার ফ্যামিলি রাখা যায় না, যেহেতু তখন এই পুরো এলাকাটাই আলাদা থাকে। তো আসার পরে 2-4 দিন আগে আমার বাচ্চার জ্বর আসছে। তো আমি বাচ্চার জ্বর দেখে যা ওষুধপত্র দেওয়ার আমার সাথে নিয়ে গেছিলাম, সেগুলো দিয়ে কাজ শেষ করে চলে আসতে আসতে দেখতেছি ঘড়িতে বাজতেছে রাত্রে 3:30। আবার ফিরতি পথে আপনার সেই উপজাতীয় ভদ্রলোক এবং তার হাতে একটা হারিকেন। তো তার হাতে হারিকেন। তো এবার আমি একটু অবাক হয়ে গেলাম যে আসার সময় তো আমরা নর্মালি আসছিলাম, এখন হাতে হারিকেন কেন? সে আর কিছু উত্তর দিল না। সে বলল বাবু চলেন। তো নৌকায় উঠলাম। তো এবার দুইজনের নৌকা টানতেছে, লগি দিয়ে ঠেলতেছে, কিন্তু নৌকাটা কিন্তু আমার কাছে মানে একটা স্কুপি বা ফিলিংস বা কেমন একটা মানে আনকমফোর্টেবল ফিলিং হচ্ছে। নৌকাটা বলতে যাচ্ছে না, মানে চলতে চাচ্ছে না। অথচ নদীতে কিন্তু কোনো স্রোত নাই, কিছুই নাই, একটা নিস্তরঙ্গ পানি। তো যাই হোক, অনেক ঠেলাঠালির পরে নৌকাটা মাঝ নদীর পরে আর পার হতে চাচ্ছে না, আমি দেখলাম নৌকাটা। তো ইতিমধ্যে ওই রিক্সাওয়ালা দেখলাম যে গেছিল আমাদের রিক্সা নিয়ে, তার চোখ মুখ একটু শুকায় গেছে। তো উপজাতীয় লোকটা, সে কিন্তু নির্বিকার ভাবে নৌকা চালাচ্ছে। এই সময় সে করলো কি, তার লগিটা দিয়ে সে পানির উপরে 2-3টা বাড়ি দিল, বাড়ি দিয়ে কিছু একটা উচ্চারণ করলো এবং তারপরে আবার নৌকা ঠেলা শুরু করলো। দেখলাম নৌকাটা তখন স্বাভাবিকভাবেই চলা শুরু করলো। কিন্তু এবারে দেখলাম 10 মিনিট না, প্রায় 20-22 মিনিট
পরে আমরা নদীর তীরে এসে নামলাম। এখন নদীর তীরে এসে নামার পরে একটা আশ্চর্য বিষয় দেখলাম যে রিক্সাটাকে কেউ কাত করে ফেলে রাখছে। তো রিক্সাওয়ালা একটু অবাক হয়ে গেল যে এখানে তো ঝড় বাতাস কিছুই নেই, রিক্সা কাত হয়ে পড়ার কি আছে। আচ্ছা যাজ্ঞা, ওটা নিয়ে কেউ মাথা ঘামাইলো না। তো আমি দেখলাম যে আমাকে যে পৌঁছাই দিতে গেল আসছিল যে লোকটা বা নিয়ে গেছিল, তার মুখটুক একটু গম্ভীর, সে একটু বেশ হতচকিত বা এই ধরনের কিছু মনে হলো। তো আমরা রিক্সায় উঠলাম, তো তারা দুজন রিক্সায় ঠেলতেছে। তো এই সময় আমি একটা আজব বিষয় লক্ষ্য করলাম। ডিসেম্বর মাসের তখন আমার যতটুকু মনে আছে এটা হলো 20 তারিখের পরে হবে, মানে শেষের দিকে, কারণ তার কয়েকদিন পরে বড়দিনের ছুটি ছিল এবং ওই সময়টা পূর্ণিমার রাত ছিল, মানে পুরো প্রান্তর দেখা যাচ্ছে চকচকে পূর্ণিমায়। এবং এরকম খোলা প্রান্তরে পূর্ণিমা কেউ দেখছেন কিনা জানি না, যারা দেখছেন তারা বুঝতে পারবেন। ভয়ঙ্কর সুন্দর বলে একটা কথা আছে, হ্যাঁ, ভয়ঙ্কর সুন্দর একটা পরিবেশ। কিন্তু আমি দেখলাম যে আমরা যখন আসতেছিলাম তখন রাস্তার আশেপাশে বা ঝোপঝাড় থেকে প্রচুর পোকামাকড়ের ঝিঝি পোকার ডাক বা এই ধরনের ডাক বা শব্দ ছিল। কিন্তু এখন যখন আমরা ফেরত আসতেছি পুরো এলাকাটা একবারে নিস্তব্ধ হয়ে আছে। আমি রিক্সায় উঠছি, আমি পরিবেশটা আমার কাছে খুব একটু অন্যরকম লাগতেছে, কেমন, এটার কোনো ব্যাখ্যা আমি দিতে পারবো না। হঠাৎ খেয়াল করলাম যে আমাদের পাশ দিয়ে খুব গাঢ় একখণ্ড কুয়াশা বলবো, ধোঁয়াশা বলবো না, কারণ ধোঁয়াশা হয় সন্ধ্যায়, যখন মানুষ চুলা জ্বালায় তখন কুয়াশা আর চুলার ধোঁয়া মিলে একটা ধোঁয়াশা তৈরি হয় এবং সেটা বিস্তৃত এলাকায় ছড়ায় থাকে। আর এটা যেটা দেখতেছি আমি, এটা কুয়াশাকে যদি আপনি আরেকটু সলিড ফর্মে নিয়ে যান, সেই ধরনের কিছু একটা আমাদের রিক্সার থেকে প্রায় 4-5 হাত দূর দিয়ে আমাদের পাশে পাশে চলতেছে। অর্থাৎ মনে হচ্ছে যে কিছু একটা জিনিস এটা শেপ এটা নিতে চাচ্ছে। হ্যাঁ, মানে বাতাস থেকে যদি আপনি কোনো একটা জড় বস্তু তৈরি করতে চান, সলিড জিনিস সেরকম যদি করতে চান, সেরকম কিছু একটা হতে যাচ্ছে। তো হঠাৎ দেখলাম রিক্সাটা দাঁড়ায় গেল এবং রিক্সাওয়ালা দাঁড়ায় গেল এবং সেই পাহাড়ি ভদ্রলোকও দাঁড়ায় গেল। এবং এটা হয়তো আধা মিনিট বা 2 মিনিটের ব্যাপার। সেই শক্ত যে অংশটা তৈরি হচ্ছে, মানে একটা কুয়াশা যখন একটা ফর্ম নিচ্ছে, সেই ফর্মের সামনে থেকে একটা বড় ধরনের, আমি বিড়ালও বলবো না এটাকে, আমি কুকুরও বলবো না, আমি এটা শেয়ালও বলবো না, কিছু একটার মাথা বেরিয়ে আসতেছে এবং আর কুয়াশার ভিতরের কোনো অংশ দেখা যাচ্ছে না। কিন্তু এটাকে আমি জিনিসটা দেখতে আমার এটুকু মনে আছে সাদা রঙের, কিন্তু শিয়াল সাদা হয় বলে তো আমার ধারণা নেই বা আইডিয়াও নেই। এবং কুকুরও না বিড়ালও না, মুখের থেকে মানে সে একটা বড় ধরনের মানে হিংস্র জানোয়ার যদি হা করার চেষ্টা করে তখন যে ভাবটা হবে সেই ধরনের ভাব। এবং পিছনের অংশটা যেটা তৈরি হচ্ছে এটার সম্বন্ধে আমি কোনো ব্যাখ্যা দিতে পারবো না, কোনো ধারণা দিতে পারবো না। সেই অংশটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তো তখন এই যে উপজাতীয় যুবক ছিল, সে কিছু একটা মুখ দিয়ে উচ্চারণ করতেছিল এবং তার হাতের লাঠি দিয়ে সজোরে ওটার উপর একটা আঘাত করলো। এবং সবচেয়ে কাকতালীয় ব্যাপার হলো এটুকুই, ওটাকে আঘাত করার সাথে সাথে ওই জিনিসটাও আচমকা উধাও হয়ে গেল এবং তার হাতের লাঠিটাও ওই জিনিসটার সাথে উধাও হয়ে গেল। সে আর কোনো কথা না বলে রিক্সাওয়ালাকে হাত দিয়ে ইশারা করলো, টানতে থাকো, আর সেও ঠেলতে থাকলো। তো আমি জিনিসটার কিছুই বুঝলাম না, আমি একটু হতচকিতই হয়ে গেলাম। তো বাজারের ভিতরে এসে যখন আমরা পড়লাম, বাজার বলতে সেই গ্রাম্য পাহাড়ি বাজারে রাত 3:30-4টার সময় কিছুই নেই, এমনকি কোনো নৈশ প্রহরীও আমরা থাকতো না, সব বন্ধ। সে খালি একটা কথা বললো যে বাবু বড় বাজা বেঁচে গেলি আজকে। তো কি সে বলল যে পাহাড়ের ওই অঞ্চলে বিভিন্ন ধরনের অতি প্রাকৃত জিনিস থাকে,
তো সে যেটাকে স্থানীয় ভাষায় বলল অপদেবতা আর কি, যে এটা এই এলাকায় থাকে এবং এটা সামনে পড়লে পূর্ণরূপে যদি কেউ দেখে ফেলে এটাকে, অর্থাৎ সম্পূর্ণরূপে তার কোনো না কোনো একটা বড় ধরনের ক্ষতি হয়। তো আমি তখন বললাম যে তোমার হাতের লাঠিটা কোথায় গেল? বলে যে আমি এটা জানতাম, এটা জেনেই আমি ওই লাঠিটা বা ওই লগিটাকে নিয়ে আসছিলাম এবং ওই লগিটাতে আমরা আমাদের ধর্মের কিছু মন্ত্র দিয়ে পরিশোধিত করে তৈরি করা, যেটা সামনে পড়লে এটা দিয়ে আঘাত করলে ওই জিনিসটা তার পূর্ণরূপে প্রকাশ পাবে না এবং জিনিসটা অদৃশ্য হয়ে যাবে এবং সাথে সাথে লাঠিটাও মানে ওই জিনিসটা নিয়ে নিবে এবং যে এটা সামনে পড়বে যে বা যারা, তারা ওটার অনিষ্ট থেকে বেঁচে যাবে। তো যাই হোক, আমি ওইটাকে এতটা গুরুত্ব না দিয়েও বাসায় ফেরত চলে আসলাম। তো আসার পরে এটার সাথে এই ঘটনার কতটুকু সম্পর্ক আছে আমি জানি না এবং ডাক্তার হিসাবে আমি এটাকে মিলাতেও যাব না, এটা বিচারের ভার আপনাদের উপরে ছেড়ে দিলাম। আমার হঠাৎ করে রক্ত আমাশা শুরু হলো 2-3 দিন পরে। তো ডাক্তার হিসেবে যা চিকিৎসা করার আমি করলাম, আমি পারলাম না। এরপরে অ্যাম্বুলেন্সে করে আমাকে শহরে এসে ক্লিনিকে প্রায় 10 থেকে 12 দিনের মতো ভর্তি থাকতে হয়েছিল এবং সেই আমলের যত ধরনের কড়া অ্যান্টিবায়োটিক আছে সেগুলো খাওয়ার পরেও আমার সুস্থ হতে প্রায় 1 মাস মতো সময় লাগছিল। তো যার জন্য বলি যে পাহাড়ি অঞ্চলের এই সমস্ত ঘটনাগুলো আজকে মনে পড়লো, তো আপনাদেরকে শোনালাম। এটার বিশ্বস্ততা কতটুকু সেটা আমি জানি, কারণ এটা আমার সাথে ঘটা ঘটনা। বিশ্বাস করা না করা সেটা আপনারাই সিদ্ধান্ত নেবেন। তবে হ্যাঁ, এটা হতে পারে যে আমি যেটা দেখছি এটার সাথে আমার অসুস্থতার কোনো সম্পর্ক নেই, তবে যে জিনিসটা আমি দেখছি সেই জিনিসটা সত্যিই দেখছি এবং এটা সম্বন্ধে ওই এলাকাতে গল্প প্রচলিত ছিল যে পাহাড়ি অঞ্চলে এখনও অনেক গল্প আছে, আপনারা আপনাদের অঞ্চলে খোঁজ নিয়ে দেখতে পারবেন, যেগুলো সাধারণত এরা অপদেবতা নামে অভিহিত করে স্থানীয় উপজাতীয় ওরা, এবং তাদেরকে নিয়ে কেউ কেউ ভালো কাজ বা মন্দ কাজে ব্যবহারও করে, অথবা কোনো কোনো ক্ষেত্রে এগুলাই মানুষের জন্য সমস্যা বা বিপদ তৈরি করে। তো পাহাড় মানেই অচেনা বিষয়। তো সুতরাং আপনারা কোথাও ভ্রমণে গেলে এই সমস্ত জায়গায়, আজকাল তো ট্যুরিজম বেড়ে গেছে, তো স্থানীয় গাইড বা স্থানীয় মানুষের পরামর্শগুলো মনে রাখবেন এবং তাদের নিষেধ করা কোনো জিনিসে উৎসাহিত হয়েন না। যদিও আমার কাহিনীর সাথে এই উপসংহারের কোনো সম্পর্ক নেই, তবে যেহেতু আমার কিছু অভিজ্ঞতা ছিল, সেই অভিজ্ঞতার আলোকে এই জিনিসটা আপনাদের সামনে রাখলাম। ভালো থাকুন, অনুষ্ঠান এনজয় করুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ প্রিয় লিসেনার, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত আপনাদেরকে ইমেল শোনাবো এবং পাশাপাশি আপনাদেরকে ভয়ঙ্কর সকল বাছাই করা ঘটনাগুলো একত্রিত করে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো। লিসেনার্স, যারা ভূত এফএম ভালোবাসেন তারা অবশ্যই এই আমাদের লোকাল ভূত এফএম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিনিয়ত আপনাদের এমন ঘটনা দিয়ে যাব যা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। লিসেনার্স, আপনাদের জন্য আমি কিছু ঘটনা আজকে দিয়েছিলাম, আশা করি ওই ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। তো যাই হোক, এইরকম ভাবে প্রতিনিয়ত আপনারা যদি ঘটনা পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে এবং চ্যানেলের প্রতিদিন রাত 10টা বা 11টার ঘটনাগুলো আপনাদের সার্চ করে দেখতে হবে। অবশ্যই নামটা মনে রাখবেন, লোকাল ভূত এফএম। আমরা আজকে কিন্তু অনেক সুন্দর ঘটনাগুলো উপস্থাপন করেছি, আপনারা অস্বীকার করতে পারবেন না। আমরা চাই আপনাদের এইরকম প্রতিনিয়ত ঘটনাগুলো প্রোভাইড করতে। যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।